আফ্রিকার বুকের গভীরে হাজার হাজার বছর ধরে নিঃশব্দে জমে উঠছে এক ভয়ঙ্কর পরিবর্তন। আজ সেই পরিবর্তন চোখে দেখা যাচ্ছে। মাটি ফেটে যাচ্ছে, বিশাল ফাটল ধীরে ধীরে মহাদেশটাকে দুই ভাগে ছিঁড়ে ফেলছে। বিজ্ঞানীরা বলছেন এটা শুধু একটা সাধারণ ভূমিকম্প বা প্রাকৃতিক ঘটনা নয়, এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল মুহূর্ত। চলুন আজকের ভিডিওতে জানা যাক আফ্রিকাতে আসলে ঠিক কী ঘটছে। আফ্রিকাকে অনেক দেশ সেরকম গুরুত্ব না দিলেও আফ্রিকা অনেক মূল্যবান মহাদেশ। প্রথমে যদি আমরা গ্রেট জিম্বাবুয়ের দিকে তাকাই, তাহলে বুঝতে পারি আফ্রিকার প্রযুক্তিগত স্থাপত্য দক্ষতা কতটা উন্নত ছিল। এই শহরে বিশাল পাথরের প্রাচীরগুলো কোনো ধরনের সিমেন্ট বা মর্টার ছাড়া তৈরি, শুধু নিখুঁত কাটিং আর ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। আজ ওই নির্মাণ কৌশল গবেষকদের অবাক করে দেয়। এটি শুধু একটি শহর নয়, বরং একটি শক্তিশালী বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল, যেখানে সোনা ও হাতির দাঁতের ব্যবসা চলত। তারপর আসে তিম্বুকতু, যাকে অনেকেই ভুলভাবে শুধু মরুভূমির একটি শহর ভাবেন, কিন্তু মধ্যযুগে তিম্বুকতু ছিল বিশ্বের অন্যতম বড় শিক্ষাকেন্দ্র। এখানে হাজার হাজার পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল, যেখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, আইন ও দর্শনের মতো বিষয় শেখানো হতো। ইউরোপ যখন অন্ধকার যুগ পার করছিল, তখন তিম্বুকতু জ্ঞানের আলো ছড়াচ্ছিল। আরও পূর্ব দিকে কিংডম অব আকসাম ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য, যা সরাসরি রোমান এম্পায়ার এবং ভারতের সাথে বাণিজ্য করত। তাদের নিজস্ব মুদ্রা ছিল, উন্নত বন্দর ব্যবস্থা ছিল এবং আন্তর্জাতিক বাণিজ্যে তারা একটি বড় শক্তি হিসেবে পরিচিত ছিল। এটা প্রমাণ করে যে আফ্রিকা কখনোই বিশ্বের বাইরে ছিল না, বরং বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর একটি চমকপ্রদ তথ্য হলো, সুদানের নমিবিয়ান পিরামিডসের সংখ্যা মিশরের চেয়েও বেশি। যদিও এগুলো আকারে ছোট, কিন্তু সংখ্যা ও ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এগুলো অসাধারণ। এটি প্রমাণ করে যে প্রাচীন সভ্যতার কেন্দ্র শুধু মিশরেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো উত্তর আফ্রিকা জুড়েই বিস্তৃত ছিল। আজ যে সাহারা ডেজার্টকে আমরা শুধু বালুর সাগর হিসেবে দেখি, প্রায় 10,000 বছর আগে সেটাই ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। তখন এই অঞ্চল জুড়ে ছিল বিশাল নদী, হ্রদ, ঘন বন আর তৃণভূমি। জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকার এই অংশে প্রচুর বৃষ্টি হতো, যাকে বিজ্ঞানীরা বলেন আফ্রিকান হিউমিড পিরিয়ড। এই সময় মানুষ শুধু টিকে থাকেনি, বরং সমৃদ্ধ হয়েছিল। তারা শিকার করত, মাছ ধরত, পশুপালন করত। সেই সময় শিলাচিত্র বা রক আর্টে আমরা দেখি জিরাফ, হাতি, হিপোপটেমাস, যেগুলো আজকের সাহারায় কল্পনাও করা যায় না। এই ছবিগুলো প্রমাণ করে যে আজকের মরুভূমি একসময় ছিল জীবন ভরা সবুজ পৃথিবী, কিন্তু ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ ও মৌসুমী বায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমে যায়, নদী শুকিয়ে যায়, বন উধাও হয়ে যায়, আর ধীরে ধীরে জন্ম নেয় আজকের নিষ্ঠুর সাহারা। আমরা সাধারণত পিরামিড বললেই ভাবি ইজিপ্টের কথা, কিন্তু অনেকেই জানে না সুদানে রয়েছে 200টিরও বেশি পিরামিড, যা সংখ্যার দিক থেকে মিশরের থেকেও বেশি। এই পিরামিডগুলো তৈরি হয়েছিল প্রাচীন কিংডম অফ কুশ, যার নীল নদের দক্ষিণে শক্তিশালী এক সভ্যতা গড়ে তুলেছিল। যাদের পিরামিডগুলো মিশরের পিরামিডের মতো বিশাল না হলেও এগুলো আরও খাড়া এবং আলাদা স্থাপত্য শৈলী। বিশেষ করে মোরো অঞ্চলে এই পিরামিডগুলোর সারি আজও দাঁড়িয়ে আছে, যা প্রমাণ করে আফ্রিকার ইতিহাস শুধু মিশরেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও আফ্রিকা থেকেই। মনসা মুসা ইতিহাসের সবচেয়ে ধনী মানুষদের একজন। 1400 শতকে তিনি যখন হজ করতে বেরোন, তার সাথে ছিল হাজার হাজার সৈন্য, দাস এবং অসংখ্য উট, যেগুলো ভর্তি ছিল সোনায়। মিশরের কায়রো শহর তিনি এত বেশি সোনা বিতরণ করেছিলেন যে বাজারে সোনা সরবরাহ হঠাৎ বেড়ে যায়, ফলে সোনার দাম পড়ে যায় আর পুরো অর্থনীতি কয়েক বছরের জন্য অস্থির হয়ে পড়ে। একজন মানুষের সম্পদ একটি আঞ্চলিক অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল। আজও আফ্রিকা পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মহাদেশগুলোর একটি। বিশ্বের প্রায় 90% প্ল্যাটিনাম আফ্রিকায়। বিশাল পরিমাণ সোনা, হিরে, কোবাল্ট, আধুনিক প্রযুক্তির জন্য জরুরি খনিজ যেমন ব্যাটারি, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, সবকিছুর জন্য আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রি, মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, আফ্রিকা এই সম্পদের উপর নির্ভরশীল। তাহলে আফ্রিকা এত গরিব কেন? আফ্রিকা গরিব নয়, আফ্রিকাকে গরিব বানানো হয়েছে ইতিহাসের মাধ্যমে। ঔপনিবেশিক শক্তিগুলো শত শত বছর ধরে সম্পদ লুট করেছে, কৃত্রিম সীমান্ত তৈরি করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়িয়েছে। স্বাধীনতার পরেও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং বৈশ্বিক শক্তির প্রভাব অর্থনীতিকে দুর্বল করেছে। অর্থাৎ সম্পদ থাকা সত্ত্বেও সেই সম্পদের নিয়ন্ত্রণ অনেক সময় আফ্রিকার হাতে ছিল না। আজকের বিশ্বে আফ্রিকা একটি বিরাট প্যারাডক্স। পৃথিবীর সবচেয়ে ধনী প্রাকৃতিক সম্পদ, কিন্তু অনেক জায়গায় দারিদ্র্য, সংঘাত এবং উন্নয়নের অভাব। পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন এক জঙ্গল, যা আকারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, শুধুমাত্র অ্যামাজনের পরেই যার অবস্থান। এই বিশাল সবুজ অরণ্য, কঙ্গো রেন ফরেস্ট, আজও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। গভীরতার পর গভীরতায় ঢেকে আছে এমন সব অঞ্চল যেখানে মানুষের পা কখনোই পড়েনি। আজও বিজ্ঞানীরা এখানে নতুন নতুন প্রাণীর সন্ধান পাচ্ছেন, এমন সব জীব যাদের অস্তিত্ব সম্পর্কে মানুষ আগে কিছুই জানত না। ভাবতে পারো, এই পৃথিবীতে এমন জায়গা আছে যা মহাকাশের থেকেও বেশি রহস্যময়। কিন্তু এই রহস্য শুধু জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পাশেই বিস্তৃত রয়েছে এক ভয়ঙ্কর সাগর, স্কেলেটন কোস্ট। এই উপকূলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জাহাজের ধ্বংসাবশেষ, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়ে হেরে যাওয়া নাবিকদের শেষ চিহ্ন। কোথাও পড়ে আছে তিমির বিশাল হাড়,
সাদা কঙ্কালের মতো, যেন মৃত্যু এখানে স্থায়ী বাসা বেঁধেছে। এই সাগরকে এত ভয়ঙ্কর করে তুলেছে ঘন কুয়াশা, যেখানে দিগন্ত আর জল দুটোরই পার্থক্য বোঝা যায় না। তার সঙ্গে আছে ভয়ঙ্কর স্রোত, যা মুহূর্তের মধ্যে একটি জাহাজকে পথভ্রষ্ট করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই কারণে বহু নাবিক এই জায়গাটিকে এক ভয়ঙ্কর নাম দিয়েছে, দ্য ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার, অর্থাৎ ঈশ্বরের আগে তৈরি করেছিলেন এই ভূমি। আলজেরিয়া সাহারা মরুভূমির মধ্যে অবস্থিত তাসিল অ্যান্ড আজির এমন একটি জায়গা যেখানে হাজার হাজার বছর পুরনো গুহাচিত্র পাওয়া গেছে, যা আজও গবেষকদের অবাক করে দেয়। এই চিত্রগুলোর মধ্যে কিছু অদ্ভুত মানবাকৃতি ফিগার দেখা যায়, যাদের মাথা অস্বাভাবিক বড়, শরীর গোলাকার, আর অনেক সময় মনে হয় তারা যেন কোনো হেলমেট বা স্পেস স্যুট পরেছে। বিশেষ করে রাউন্ড হেড সিরিজের চিত্রগুলো এতটাই অদ্ভুত যে অনেকেই এগুলোকে আধুনিক জিনিসের সাথে তুলনা করে, কিন্তু বাস্তবতা আরও গভীর হতে পারে। অনেক গবেষক মনে করেন এগুলো আসলে প্রাচীন মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিফলন। হয়তো তারা কোনো ট্রান্স বা হ্যালুসিনেশনের অবস্থায় এই চিত্র এঁকেছিল, যেখানে মানুষ ও দেবতার সীমা মিশে গিয়েছিল। আফ্রিকার তানজানিয়া বসবাসকারী হাদজা ট্রাইব হলো পৃথিবীর শেষ দিকে সেই সব জনগোষ্ঠীর একটি, যারা আজও প্রায় সম্পূর্ণভাবে প্রাচীন শিকারী সংগ্রাহক জীবনধারা অনুসরণ করে। তাদের জীবনে নেই কোনো আধুনিক কৃষিকাজ, নেই ফ্যাক্টরি, নেই প্রযুক্তি নির্ভরতা। তারা প্রতিদিন শিকার করে, ফলমূল সংগ্রহ করে, আর প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর করে বেঁচে থাকে, যেমনটা হাজার হাজার বছর আগে প্রাচীন মানুষরা করত। তাদের সমাজেও নেই কোনো জটিল শ্রেণীবিভাগ বা সম্পদের লড়াই। তারা ছোট ছোট দলে বাস করে, যেখানে সবাই প্রায় সমান। সবচেয়ে অবাক করার বিষয় হলো তাদের খাদ্যাভ্যাস, চলাফেরা আর জীবনধারা বিজ্ঞানীদেরই মানব ইতিহাসে এক জীবন্ত জানালা খুলে দেয়। কিন্তু এই মুহূর্তে আমাদের পৃথিবীর এক বিশাল অংশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কোনো ভূমিকম্প না, কোনো বিস্ফোরণ না, বরং নিঃশব্দে আফ্রিকার বুক চিরে তৈরি হচ্ছে এক নতুন মহাসাগর। আফ্রিকার মাটির নিচে চলছে এক বিশাল পরিবর্তন, একটা বিশাল ফাটল ব্যবস্থা, যাকে বলা হয় ইস্ট আফ্রিকান রিফট। ধীরে ধীরে পুরো মহাদেশকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে। এই ফাটলটি প্রায় ৬,০০০ কিলোমিটার লম্বা এবং এটি বিস্তৃত হয়েছে ইথিওপিয়া, কেনিয়া, টানজানিয়া সহ আরও অনেক দেশের মধ্য দিয়ে। এটা কোনো ভবিষ্যতে কল্পনা না, এটা এখনই ঘটছে। পৃথিবীর বাইরের স্তরটি একটানা নয়, এটি বড় বড় টুকরোতে বিভক্ত, যাকে বলে টেকটনিক প্লেট। আফ্রিকা বসে আছে মূলত দুটি প্লেটের উপর, আফ্রিকান প্লেট এবং সোমালি প্লেট। এই দুই প্লেট একে অপর থেকে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ মিলিমিটার দূরে সরে যাচ্ছে। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু হলো আফার ট্রায়াঙ্গেল, যা অবস্থিত ইথিওপিয়াতে। এটি পৃথিবীর সবচেয়ে গরম এবং অস্থির জায়গাগুলোর একটি। এখানে কি হচ্ছে? মাটি পাতলা হয়ে যাচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, ভূমি ধীরে ধীরে নিচে নামছে, আর নিচ থেকে ম্যাগমা উঠে আসছে। বিজ্ঞানীরা মনে করেন এখান থেকেই শুরু হবে একটি নতুন মহাসাগরের জন্ম। যখন এই ফাটল আরও বড় হবে, তখন ইন্ডিয়ান ওশানের জল ধীরে ধীরে এই ফাটলের ভেতরে ঢুকে পড়বে। পূর্ব আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। সোমালিয়া এবং ইথিওপিয়া, কেনিয়া, টানজানিয়া এর কিছু অংশ একদিন এক বিশাল দ্বীপ বা নতুন মহাদেশে পরিণত হতে পারে। বিজ্ঞানীদের মতে পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে প্রায় ৫ থেকে ১০ মিলিয়ন বছর। আজকে পৃথিবীতে আমরা এই পরিবর্তনের প্রমাণ দেখতে পাচ্ছি। কেনিয়া ও ইথিওপিয়ার রাস্তার মাঝখানে বিশাল ফাটল, ঘন ঘন ভূমিকম্প, সক্রিয় আগ্নেয়গিরি, ভূমি ধীরে ধীরে নিচে নামছে, অর্থাৎ পৃথিবী আমাদের চোখের সামনে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানব ইতিহাসে আমরা কখনোই কোনো মহাদেশকে ভেঙে যেতে দেখিনি। এটা একটি এমন ঘটনা যা ঘটে মিলিয়ন বছরে একবার। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আমরা সেই ঘটনার শুরুর সময়ের সাক্ষী। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।